এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণ ভোট দিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে এই সরকার তাদের বিজয় তারা চক্রান্তের মাধ্যমে তারা নিয়েছে। বিএনপির নেতা কর্মীদের আজকে 2-3 দিন যাবৎ জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ মাস জামাতের এক ভদ্রলোক একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে, শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে। তারা মনে করছে আমরা যেন কি পেয়ে গেছি। বন্ধুরা, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই। তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে। আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেট 6 আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে। আপনি কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে। আপনারা কি করেন দেখতে চাই। যত ঘোষ নন্দ ঘোষ, কালো রঙের দিব্য পড়লেও দেখা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে সিলেটে 11 দলের সমাবেশ সফল হয়েছে এবং বিতর্কেও কিছুটা উঠেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে গতকালকে খেলাফত মজলিসের একটা দল 11 দলের জোট থেকে বের হয়ে গেছে এবং তাদের নেতাকর্মীরা এবং চরমনায়ের নেতাকর্মীরা বলাবলি করতেছে যে যেহেতু একটা দল বের হয়ে চলে গেছে খেলাফত মজলিস, সেই কারণে সিলেটের সমাবেশে মানুষের সমাগম হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিলো, সমাগমও ভালো মানুষ হয়েছে এবং বক্তাগুলো যারা বক্তব্য দিয়েছে অসাধারণ বক্তব্য দিয়েছে। সেখান থেকে আপনাদের কয়েকজনের বক্তব্য শোনাবো। আর ভিডিওর শুরুতে আপনারা যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সামান্য কিছু বক্তব্য শুনলেন, এটা নিয়ে বিতর্ক উঠেছে এবং এরপরে রাশেদ প্রধান বক্তব্য দিয়েছেন এবং সবচাইতে ভালো বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তো দর্শক, বিতর্ক যে বিষয়টা নিয়ে উঠেছে আপনারা শুনলেন যে মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিছু আলেমদের কুকুরের মতো আমাদের 11 দলীয় জোটের পিছনে লেগে দিয়েছিল। আপনারা আবার শুনেন। এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়েছে। তো এই বিষয় নিয়ে জুমেয়তের ওলামায়েরা খেপে গেছে। মোস্তাফিজুর রহমান ইরানকে আলটিমেটাম দিয়েছে সে যেন ওবায়দুল্লাহ ফারুকের কাছে ক্ষমা চায়, পা ধরে যেন ক্ষমা চায়। তো এই বিষয় নিয়ে যে আলটিমেটাম দিয়েছে তেনার নাম হচ্ছে ফেরদৌস রহমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আল্লাহ ওবায়দুল্লাহ ফারুক সাহেব তিনি জীবিত, তার পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে, আর না হয় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। সাবধান হয়ে যান এবং মুখের লাগাম আপনি টানুন। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান আজকে 11 দলীয় জোটের সিলেট আলিয়া ময়দানে তিনি একটি অত্যন্ত অসত্য এবং বিভ্রান্তিকর একটি বক্তব্য দিয়েছেন। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মোস্তাফিজুর রহমান ইরান তিনি হয়তো জানেন না যে এই দেশে ওলামায়ে কেরামের খুঁটির জোর কোথায়। একজন বয়োবৃদ্ধ মানুষ এবং প্রবীণ আলেম শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, যিনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন 106 বৎসরের ঐতিহ্য লালনকারী সংগঠন আকাবির আসলাফের আমানতের সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তিনি সভাপতি, তাকে নিয়ে যেইভাবে কুরুচিপূর্ণ এবং অসত্য বক্তব্য দিয়েছেন, এটা বিশেষ করে ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা এবং দেশবাসী হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অনতি বিলম্বে জাতির সামনে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং তৌহিদি জনতা যে ব্যবস্থা নেওয়ার সেটাই নিবে। আর না হয় আপনাকে যদি ওলামায়ে কেরাম বয়কট করে
আপনি বাংলাদেশের কোথাও আপনি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। আপনাকে সাবধান করে দিচ্ছি, আলেমদের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে যান। আপনি মুখে লাগাম টানেন, জাতির সামনে ক্ষমা চান, এবং একজন বয়োবৃদ্ধ মানুষ আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব তিনি জীবিত, তার পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে, আর না হয় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো মোস্তাফিজুর রহমান ইরান সাহেব কি ভুল কিছু বলেছেন কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে যে সিলেটের যে এমপির ধানের শীষ বের করে দেখাইছিল নির্বাচনের আগে, সেই কথাও কিন্তু সেখানে তুলেছে। তো প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয় কিনা আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। তো দর্শক, এখন আপনাদের এই তিনজন বক্তার পুরো বক্তব্যের ভিডিও দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো চলুন ভিডিওটা দেখি। সংগ্রামী বন্ধুরা আমার, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীবাসীর ঘোষণা, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা চট্টগ্রামে গিয়েছি, চট্টগ্রামে একই দাবি, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা বরিশালে গিয়েছি, বরিশালবাসীর একটাই দাবি, গণভোটের গণরায়ের বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধান অতিথি, আজকের এখানে সমাবেশ প্রমাণ করে তারাও গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। মাননীয় প্রধান অতিথি, আমাদের মনে হচ্ছে আজকে আমাদের এই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী বোঝে না। আমাদের আজকে গণভোটের রায়ের দাবি তারেক রহমান সাহেব বুঝতেছেন না। বিএনপি আজকে সংস্কার বুঝে না। বিএনপি আজকে গণহত্যার রায়ে বিচারের কথা বুঝে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, মাননীয় প্রধান অতিথি, আঙ্গুল বাঁকা করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি সাবেক প্রধানমন্ত্রীর 2 সন্তানের দায়িত্ব নিয়েছেন। তিনি এক সন্তানকে মন্ত্রী বানিয়েছেন, আর এক সন্তানকে দেখলাম সচিব বানিয়েছেন। এখন বিএনপির এই 17 বছরে যারা হামলা মামলা নির্যাতন নিপীড়ন করেছে, তাদের আজকে মাথায় হাত পড়ে গিয়েছে বন্ধুরা। তারা মনে মনে ভাবছে আমরা ভুল করেছি। আন্দোলন সংগ্রাম না করে শুধুমাত্র 3 মাস জামাত ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটনা করলে আমরাও আবার সচিব হতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেতাদেরকে আজকে নতুন শিক্ষা দিচ্ছেন। যারাই জামাতের বিরুদ্ধে কথা বলে, 11 দলের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদেরকে পুরস্কৃত করা শুরু করেছেন। আপনাদের সিলেটের এক আলেম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, আমি তাকে আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। তিনি এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে। আপনি একজন আলেম মানুষ যদি হন, আপনি আরেকজন আলেমের, আরেকজন মানুষের, একজন হিন্দুর লুঙ্গিও তো আপনি খুলতে পারেন না। কি রাজনীতি করবেন আপনারা? এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণ ভোট দিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে এই সরকার তাদের বিজয় তারা চক্রান্তের মাধ্যমে তারা নিয়েছে। আমাদের এখানে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদ, আমি তার এলাকাতে গিয়েছিলাম।
সেই কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালীতে যেখানে মানুষ পঙ্গপালের মতো হামিদুর রহমান আজাদের জন্য রাস্তায় নেমে এসেছিল, কিন্তু তাকেও নির্বাচিত হতে দেওয়া হয় নাই। আমরা ঢাকাতে দেখেছি আমাদের মাওলানা মামুনুল হক, যিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম, যিনি কথিত আলেমদের চক্রান্তকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন এদেশে ইসলাম এবং মুসলমানদের জন্য, তিনি 11 দলীয় জোটের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকেও পরাজিত করা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। 350 ভোটকে 750 ভোট করা হয়েছে। আমাদের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমরা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন, তাহলে বলবো বোকার স্বর্গে আছেন আপনারা। 24 সালে শেখ হাসিনাও নির্বাচিত হয়েছিল, তিনিও চেয়েছিলেন 5 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু থাকতে পারে নাই। গণভোটের গণরায় নিয়ে গড়িমসি করলে শীঘ্রই আমরা কঠোর কর্মসূচি দেব। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, আমরা শুনতে পাচ্ছি আপা আসবে। আমরা তো সবাই অপেক্ষা করছি ফুলের মালা নিয়ে। আমরা ফুলের মালা নিয়ে আপাকে বরণ করব, কিন্তু ভারতে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে শুধুমাত্র আপা নয়, দুলাভাই সহ বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটা কথা বলে শেষ করব। বিএনপির নেতা কর্মীদের আজকে 2-3 দিন যাবৎ জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ মাস, জামাতের এক ভদ্রলোক একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে, শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে। তারা মনে করছে আমরা যেন কি পেয়ে গেছি। বন্ধুরা, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই, তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে, আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেট 6 আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে, আপনি কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে, আপনারা কি করেন দেখতে চাই। যত ধস নন্দ ঘোষ, কালো রঙের দিব্য পড়লেও দেখা যায় না। জামাত শিবির হচ্ছে সাদা জামার মতো, আলেম ওলামারা হচ্ছে সাদা জামার মতো। আপনারা সবাই সতর্কভাবে জীবন যাপন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো ছিলাম। সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আসার পরে খুব একটা ভালো অনুভব করতে পারছি না। এই সমাবেশ শেষ করে আবার সড়ক পথে ঢাকায় যেতে হবে চিন্তা করে খুব একটা ভালো অনুভব করছি না। ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল।
সিলেট বিভাগের 3টি জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছেন উনি নাকি জানতেন না ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। উনি বলেছেন উনি ভেবেছিলেন ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। ভারত তো আশ্রয় দিয়েছে, সেখানেও জুলাই নেমে এসেছে, জানেন তো নাকি? ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন, একা ফিরবেন নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ফিরবেন, সেটা হচ্ছে এখন প্রশ্ন। ভারতের জেনজি আন্দোলনের প্রতি পরিপূর্ণ সংহতি জানাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে ওই ভারতীয় আধিপত্যবাদকে আর দেখতে চাই না। ইলিয়াস আলীর মতো মানুষদের ভারতের নির্দেশনায় আর গুম হতে দেখতে চাই না। টিপাইমুখী বাঁধের কারণে সিলেটের জনগণকে বঞ্চিত হতে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। আর সেই বাংলাদেশ কায়েম করার জন্য, ইনসাফের বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য ম্যানেজ ভোটের সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চায়। আমরা কি সেটা মেনে নেব? কথাবার্তা পরিষ্কার, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য রাজশাহী থেকে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল। আজকে সিলেটের বিভাগীয় সমাবেশের মাধ্যমে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এর পরপর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানাবেন, ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেখানে উপস্থিত হবেন। আমি অনুরোধ জানাতে চাই, হাতে একটু বেশি সময় নিয়ে উপস্থিত হবেন, কারণ সেই মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। জুলাই যদি না থাকে, তাহলে ওই বিএনপি সরকার গাদ্দার সরকারও থাকবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় পুরাতন আমলের ঐতিহাসিক ঘটনাগুলো, নবী রাসূলদের ঘটনাগুলো স্মরণ করিয়ে দিয়ে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন
যে বনি আদম পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে একই ভুলগুলো বারবার করে এবং একই ভুলগুলো বারবার করে একই রকম পতনের দিকে এগিয়ে যায়। আমরা ইতিহাসে দেখেছি শুধুমাত্র বাংলাদেশের গত 56 বছরের ইতিহাসে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে দুইবার কিভাবে ক্ষমা চাওয়া এবং রাষ্ট্রীয় শক্তির উপরে ভর করে পুনর্বাসিত করা হয়েছে এবং এই দুইবার পুনর্বাসনের জন্য জাতিকে কি পরিমাণ খেসারত দিতে হয়েছে। 72 সালে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন, আপনারা জানবেন অস্থায়ী সরকারে যাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল তিনি দেশে এসে পর্যন্ত প্রেসিডেন্টের শপথ নেবার প্রয়োজন মনে করেন নাই। তিনি শুধু প্রয়োজন মনে করেন নাই, তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র যেটা 1971 সালের 17 এপ্রিল পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রটা উনি কোনোদিন ভালো করে পড়েন নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবার প্রয়োজন কেন হয়েছিল সেটা তিনি কখনো বুঝবার চেষ্টা করেন নাই। তাজউদ্দিন আহমেদ ওনার বিশ্বস্ত সহচর ওনার লেখাতে এবং বক্তব্যে বারবার বলেছেন শেখ মুজিবুর রহমানকে অনেকবার অনুরোধ করা হয়েছে মুজিবনগর সরকার ভিজিট করবার জন্য। তারা বারবার বলেছে যে মুজিব ভাই, গত 9 মাসের লড়াইটা, সংগ্রামটা আমরা কিভাবে করেছি সেইটা আপনাকে আমরা বলতে চাই, দেখাতে চাই। আমরা সীমান্তের ওই পার থেকে এসে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননে কিভাবে নতুন করে আজাদির লড়াই তৈরি হয়েছিল সেটা আপনাকে বলতে চাই, বুঝাতে চাই। কিন্তু গত 3.5 বছরের বেঁচে থাকার ইতিহাসে শেখ মুজিবুর রহমান ন্যূনতম সেটা করবার, বুঝবার অথবা সাক্ষাৎ করবার, পরিদর্শন করবার কোনো আগ্রহ অনুভব করেন নাই। বরং তিনি যেটা অনুভব করেছেন বাংলাদেশের পতিত লম্পট বামপন্থীদের প্ররোচনায় তিনি নতুন করে 4th সংবিধান করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ নামক তার নিজের দলটা বিলুপ্ত করে বাকশাল নামক এক দল প্রতিষ্ঠা করেছেন। যেটা করবার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যেই 71-এর 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি, সেই তালাকনামার প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করে বাকশাল করবার মধ্য দিয়ে শেখ মুজিব প্রমাণ করেছেন 71-এর যুদ্ধ যেহেতু আমাকে ছাড়া হয়েছে, এই দেশের জনগণকে ধিক্কার দিয়ে 4th সংশোধনী করে বাকশাল কায়েম করে প্রমাণ করেছেন এই দেশ আমার, আওয়ামী লীগের, শেখ পরিবারের, মুজিববাদের দর্শনে চলবে, 17 এপ্রিলের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র মোতাবেক চলবে না। এবং এই প্রসেসের মধ্য দিয়ে যেটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, বামপন্থী পতিত কমিউনিস্ট পার্টিগুলোর বিভ্রান্ত নেতাকর্মীদের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো হিটলারি শাসন ব্যবস্থা বাকশাল আকারে কায়েম হয়েছিল। এবং সেজন্য শেখ মুজিবকে চরমভাবে জীবন দিয়ে সেটার প্রতিদানও দিতে হয়েছিল। কিন্তু 21 বছর পর যখন তার মেয়ে ক্ষমতা এসেছিল তখন জাতির কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল একবার আপনাদেরকে দেশ সেবা করবার সুযোগ দেন। জনগণ ভুলে গিয়ে একবারের বদলে 2 বার ভোট দিয়েছিল এবং সেটার জন্য একইভাবে রক্ত দিয়ে 71-এ দেশ স্বাধীন করবার জন্য শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন 4th সংশোধনী করে বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফ্যাসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদির লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভুলুণ্ঠিত করে
দিল্লির কাছে বাংলাদেশ বেচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তে মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিনের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নয়। এদেশের 20 কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নয়। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লির দাসী যারা আছে, বাম পতিত তথাকথিত সুশীল বাংরু সিনিয়র বেকার সাংবাদিকের এই মূর্খ পালেরা এখনো আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। অতএব আজকের 11 দলীয় সমাবেশ থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে এই শত্রু রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য শত শত হাজার হাজার মানুষ 24-এ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে শুধু আওয়ামী বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আমাদের নতুন সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, 24-এর গণ অভ্যুত্থানের যেই ওয়াদার উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছিলেন, তার অন্যতম ওয়াদা ছিল হচ্ছে বিচার এবং সংস্কার। সেই জায়গা থেকে আমরা গত 1.5 বছর দেখেছি আপনারা নির্বাচন নিয়ে যতটা উদ্গ্রীব ছিলেন ততটাই বেকফল ছিলেন হচ্ছে আপনারা বিচার এবং সংস্কার নিয়ে। এবং আমরা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ না, শুধুমাত্র গণভোটের গণরায় না, আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের তৈরি করা 31 দফার ইতিমধ্যে 7টা দফা আপনারা লঙ্ঘন করেছেন। যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ, গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে একই প্রশ্ন করছে। এবং আমরাও আজকে এই প্রশ্ন জাতির সাথে করতে চাই, সরকারকে মনে করিয়ে দিতে চাই, যেই ব্যক্তি, যেই দল নিজের করা ওয়াদা নিজের সাথে রক্ষা করে না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ বদলে গেছে, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরবে না। রাতের বেলা ইমেল করে এনডিটিভিতে আর রয়টার্সকে সাক্ষাৎ দিয়ে দিনের আলোতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। অতএব দিল্লিকে বলছি, আপনাদের পলিসি পরিবর্তন করেন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সাথে, নতুন ঢাকার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না, আপনার আধিপত্যবাদও ফিরবে না। আমাদের লড়াই চলছে এবং চলবে, সেই লড়াইতে আপনাদেরকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।